আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো, আজকে আমি সকাল সকাল ব্রেকফাস্টে ছিল কালকে রান্না করা এরকম ডিম আলু দিয়ে ঝোল ঝোল ছিল, পরোটা, ব্রেড ছিল, চা ছিল। এই তো এগুলোই ছিল ব্রেকফাস্ট। ইয়াম্মি মুচমুচে পরোটা। এগুলো খাওয়ার সাথে সাথে আমি রান্না করতে চলে গিয়েছিলাম। তো ফার্স্টে আমি এই চিংড়ি মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করার পর তারপর আমি এখান থেকে আমাদের দেশি যে মুরগির ডিমগুলো আছে ওগুলোই আজকে রান্না করব। তো এখানে আমি বেশ 10টার মতো ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। নেওয়ার পর তারপরে এখানে আজকে আমি এই চুলাটাই রান্না করব। তো এখানে আমি ডিমগুলোকে ওয়াশ করে নিচ্ছি একদম পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করে ওয়াশ করে নেওয়ার পর এখানে আমি দেখো আমার আম্মা ডিম তুলতেছে। এখানে আমাদের মুরগিটা ডিম পেড়ে বসে রয়েছে। ব্যাস, তারপর চুলা এই তো অন করে দিয়েছি। ব্যাস, এটা আমি ফার্স্ট টাইম এরকম ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করতেছি, জানি না কেমন হবে। তারপর প্যানের মধ্যে পানি দিয়ে নিয়েছি। ব্যাস, ডিমগুলো সেদ্ধ করব। আচ্ছা গাইস, সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখো, বাট লাইকও করো, বাট শেয়ার কমেন্ট এগুলো তো করোই না, সাথে সাবস্ক্রাইবও করো না। প্লিজ গাইস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে যা হয়েছে তা হচ্ছে, এই ডিমগুলোকে আমি সেদ্ধ বসানোর পর আমি বুঝতে পারছি যে এই ইলেকট্রিক চুলাটা কতটা একটা ফালতু কোয়ালিটির চুলা। কারণ এটার মধ্যে রান্না আর গ্যাসে রান্না অনেক ডিফারেন্স, অনেক, মানে এত টাইম লাগায় এই চুলাটা বলার বাহির। এতটুকু সময় হয়তো আমাদের ভাত, তারপর তরকারি এগুলো সব রান্না বাড়া শেষ করে বসে থাকা যাবে। এত টাইম নেয় এই চুলাটা রান্না করতে। তো ডিম সেদ্ধ করার পরপরই আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে প্যানে একটু তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এগুলো অনেকটা লুকটা এরকম আসবে। আমি একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। তো ভাজা টাজা শেষ করে, তোমাদের অনেকে শুনেছি যে চিংড়ি মাছ পছন্দ না, বাট আমার তো অনেক বেশি পছন্দের চিংড়ি মাছ। তো আমি সিম্পল 2জন মানুষের রান্না এই আর কি করতেছি আজকে। আমার আম্মারা সবাই বাইরে, তো 2জন মানুষের জন্য যতটুকু খাবারের দরকার হয় ওইটুকুই রান্না করে নিয়েছি। ব্যাস, এখানে আমি 10টার মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখতেই পেরেছ। ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলোকে আমি একদম ভাজা ভাজা করে ভুনা রান্না করব, মানে চিংড়ি মাছের দুপাজি করব এই আর কি। যেই তেলটার মধ্যে আমি এগুলোকে রান্না করছি ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে নামিয়ে নেব। আর আমার এই চুলাটার মধ্যে রান্না করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কারণ এই চুলাটা মোটেও ভালো নয়, একদম কীরকম জানি, অনেক সময় নেয়। ঠিক আছে, এত সময় নেয়। আমি আগে ভাবতাম যে ইলেকট্রিক চুলাগুলো হয়তো অনেক ভালো, বাট মোটেও নয়। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নেব। আর এগুলো দেশি পেঁয়াজ ছিল,
তো বুঝতেই পারছো এগুলোর ঝাঁসটা কীরকম ছিল, তাই একটু মরিচের গুঁড়া বেশি দিতে হবে। এখানে আমি কাঁচা মরিচও 2টা দিয়ে নিয়েছি, শুধু মাছ থেকে টুকরো করে দিয়ে দিয়েছি ব্যাস। আর এখানে আমি লবণও দিয়ে নিয়েছিলাম, বাট ওইটা নেওয়া হয়নি, এইটুকুই। আর যত যাই রান্না বাড়া করি না কেন, সব রান্না বাড়া যদি অনেক টাইম নেয় তাহলে আর ভালো লাগে না। রান্না বাড়া দ্রুত রান্না বাড়াই আমার কাছে বেস্ট। আর এই চিংড়ি মাছ অনেকভাবে রান্না করা যায়, তা আমি পেঁয়াজ দিয়ে রান্না করে অনেক বড় ভুল করেছি। কারণ এটাকে যদি আমি ঢেঁড়স দিয়ে রান্না করতাম, ঢেঁড়স ভাজির মধ্যে যদি চিংড়ি মাছটা দিয়ে নিতাম তো অনেক বেশি ভালো হতো। আমি ভুল করে ফেলেছি এখানে। তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দেওয়ার পর খাওয়ার সময় আমার মনে হয়েছে যে এখানে আরেকটু মরিচের গুঁড়ার প্রয়োজন ছিল, কারণ একদম মিষ্টি মিষ্টি রান্না হয়েছিল চিংড়ি মাছের ভুনাটা। বাট এই চুলার মধ্যে রান্নার একটা উপকারিতা হলো, এটা রান্না করতে বসিয়ে তুমি শান্তিভাবে তুমি ভিডিও করতে পারবে, একদম ধীরে সুস্থে ভিডিও করে টোরে বসে থাকতে পারবে। আর এই চুলার মধ্যে কোনো আর কি রান্নার মধ্যেই কোনো ধোঁয়া হয় না। আর খাবারটা যখন আমি খাচ্ছিলাম তা আমার মনে হচ্ছিল একটা হিট, কীভাবে বুঝাবো, কেমনই যেন একটা খাবার হয়েছিল, ভালো হয়নি বেশি একটা। মনে হচ্ছিল কিছু ভাজা টাজা কিছু খাচ্ছি, এরকম মুচমুচে কিছু এরকম হয়েছিল খাবারটা। তো এখানে সামান্য একটু পানি দিয়েছি আমি, পানি দিয়ে এটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি সাথে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে বেশি একটা টাইম তো আমি রাখবো না, কারণ অলরেডি হয়ে গিয়েছিল। আর তোমরা অবশ্যই চিংড়ি মাছে বেশি পেঁয়াজ দিলে ওটার মধ্যে বেশি করে মরিচ এর গুঁড়া দিয়ে নিও, তা না হলে দেখবা যে মিষ্টি মিষ্টি মনে হবে চিংড়ি মাছটা, আর খেতে একটু ভালো লাগবে না। আমি তো ঝাল প্রিয়, তো তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমাদের জন্য ঠিক আছে, বাট আমি তো অনেক বেশি ঝালখোর, ঝাল ছাড়া আমার মুখে কিছুই ভালো লাগে না। তো এই তো প্রায় রান্না শেষ, এখন আমি এটাকে উঠিয়ে নেব। ব্যাস, আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। এর জন্যই মানুষ বলে দেখতে যতটা ভালো খেতে ততটা ভালো হয় না। এত লাল লাল দেখলে কি হবে, এটা একটুও ভালো খেতে হয়নি, একদম মিষ্টি মিষ্টি একটা রান্না হয়েছিল। তো এখানে আমি পরে আমার মনে হলো যে আমি ঢেঁড়সটাকে আলাদা করে ভাজি করে নিয়ে যখন খাবো তখন ঢেঁড়স ভাজি আর চিংড়ি মাছটা তার উপরে দিয়ে নিয়ে খেয়ে নেবো। তার জন্য আবার আমি ঢেঁড়স ভাজি করতে চলে এসেছি। ঢেঁড়স ভাজিতে কিচ্ছু দিইনি, সামান্য একটু তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এটাই দিব, সাথে একটু হলুদের গুঁড়ো, ব্যাস। এটা দিয়ে আমি ঢেঁড়স ভাজিটাকে করে নেব। আর ঢেঁড়স ভাজি কখনোই একদম গলে গেলে ভালো হয় না, একটু পুরো পুরা টাইপ হবে, ওই ঢেঁড়সটা খেতে অনেক বেশি মজা হয়। আবার বেশি পোড়া না আর কি, ভাজা ভাজা কোয়ালিটি। ওকে, তো দেখতেই পাচ্ছ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর ঢেঁড়স ভাজির জন্য আমি যে পরিমাণ ঢেঁড়স নিয়েছিলাম একদম সামান্য পরিমাণে অল্প একটু ঢেঁড়স নিয়ে ওইটার মধ্যে রান্না করেছি। তো এই দেখো পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ঢেঁড়সটাকে ধুয়ে কেটে নিয়েছি আমি। ওই যে প্রথমে
চিংড়ি মাছের পেঁয়াজ কষাতে গিয়ে আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। বুঝতে পারছো এটা কিরকম সময় নেয়। তো দেখো এই তো ব্যাস, এখানে আমি একটু লবণ দিয়েছি, ব্যাস এইরকম সবুজ কালারে চলে আসছে। তারপরে আমি এইরকম ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি। দেখছো দেখতে কিরকম লোভনীয় লাগছে। হ্যাঁ, ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তোমাদের তো আর খাওয়ানো যাবে না, খেলে বুঝতে পারতে। যখন আমি চিংড়ি মাছটা আর ঢেঁড়স ভাজিটার সঙ্গে মিশিয়ে একসাথে খেয়েছি তখন আমার অনেক ভালো লেগেছে, ইয়াম্মি একদম। তারপর এখানে আমি সাথে সাথে ঢেঁড়স উঠিয়ে ওই প্যানের মধ্যে আমি এখানে একটু পেঁয়াজ, তেল, 2টা কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে কষিয়ে নেব পানি দিয়ে। ব্যাস কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি চিকন চিকন করে আলু কেটে রেখেছিলাম, তো ওই আলুটাই এটার মধ্যে আমি দিয়ে দেব। ব্যাস দেখতে পাচ্ছ। তবে এটার মধ্যে দেখছো একদমই ধুয়ো তো নেই বললেই চলে। এ দেখো আলুটা দিয়ে দিয়েছি, বাট আমি আলুর ভিডিওটা নিতে পারিনি আলু দেওয়ার সময়ের। তো দেখো এই তো আলু দিয়ে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে। পানি দেওয়ার পর ব্যাস এভাবে আমি আরেকটু বেশি করে পানি দিয়ে তারপর ঢেকে রেখে দেবো। ব্যাস তারপর উঠানোর পরই দেখবো যে এটার কি হয়েছে। আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস এ দেখো আমি প্রায় 20 মিনিটের মতো, 30 মিনিটের ওপরে এই আলুটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর তারপর আমি এখানে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। আমি চেয়েছিলাম ডিমগুলোকে একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে কড়কড়া করতে, বাট করিনি। এইভাবেই খেতে ভালোবাসায় আর কি রান্না, এরকম রান্নাই ঠিক আছে। তো দেখো এই তো এটা দিয়ে, বাট খেতে এত বেশি ভালো হয়েছিল এই ডিমের আলুর রেসিপিটা, একদম সিম্পলের মধ্যে। আর শেষে অবশ্যই আমি জিরা ভেজে গুঁড়ো করে ওটা উপরে দিয়েছিলাম, টালা জিরা গুঁড়ো করা ওইটা দিয়ে ব্যাস হয়ে গেছে। এই অবস্থা আমি নামিয়ে নিয়েছি, ব্যাস এখন খাওয়ার পালা। আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি ভাত, ব্যাস খাওয়া শেষ। তারপর আমি এখানে তরকারিটা নিয়েছিলাম, আলুর যে তরকারিটা রান্না করেছি ডিম দিয়ে। ডিমটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল, একটু ভেতরে নরম, ওই রকম সেদ্ধটাই হয়েছিল। আর হ্যাপি মজা হয়েছে আমার এই ডিমের তরকারিটা। ব্যাস দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস শেষ। আজকে আমি সব নিজে হাতে রান্না করেছি। তারপর রাতে আমার মন চাইলো যে একটু নুডলস রান্না করা যায়, তো বরবটি ছিল আর আলু ছিল। এটাই ফার্স্টে আমি একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই নুডলসের মধ্যে আমি স্টিক নুডলসও দিয়েছি, তারপর ম্যাগি নুডলসও দিয়েছি। দেওয়ার পর ব্যাস 2টা মিলিয়ে আজকে আমি নুডলস রান্না করব। আর ভাজিটাকে ধুয়ে একদম ঝরঝরা করে ঝরাতে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার প্রায় হয়ে গেছে, নুডলস সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি 2টা ডিম দেব, একদম সিম্পল নুডলস রান্না। তবে ডিমটাকে একটু ঝুড়া ঝুড়া করে নেব। ব্যাস ঝুড়া ঝুড়া হয়ে গেছে।
এখন আমি এখানে দেব টমেটো। সবজির ক্ষেত্রে টমেটো না দিলে নুডলস তো অসম্পূর্ণ মনে হয় নিজের কাছে। তারপর এখানে আমি লবণ দিয়ে নেব। এখন লবণ দেওয়া শেষেই আমি দিয়ে দেব টেস্টিং সল্ট, তারপর ম্যাগি মশলা, তারপর নুডলসের ভেতরে যে মশলাগুলো ছিল সবগুলো মশলা আমি এখানে একটা একটা করে দিয়ে নেব। এটা হচ্ছে ম্যাগি মশলা, তারপর নুডলসের মশলা, সবগুলো মশলা দেওয়ার পর এরকম একটা কালার চলে আসছে। এখন আমি টেস্টিং সল্টটা দিচ্ছিলাম এখানে। ব্যাস, এর মধ্যে আমার টমেটোটাও গলে গিয়েছে একদম যেরকম আমি চেয়েছিলাম। টমেটো সস দেওয়ার চেয়ে টমেটো দিয়ে রান্না করাটা অনেক ভালো, অনেক বেশি ভালো। সস দিলেও মন্দ লাগে না, বাট একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর এখানে দেখো, তারপর হুট করে নুডলস দিয়ে দেবে না, আর অবশ্যই সবজিটাকে একটু কাঁচা কাঁচা রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, ব্যাস, শুকনো মরিচের গুঁড়া যেটাকে বলো, ব্যাস ওগুলো দিয়ে তারপর নুডলসগুলোকে দিয়ে নিয়েছি। নুডলসগুলো অবশ্যই একটু পানিতে ভিজিয়ে নিয়ে তারপর দিবে, আর সেদ্ধ করার পর নুডলসটাকে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নেবে ভালোভাবে করে। আর দেওয়ার সময় পানি দিয়ে ভিজিয়ে দিলে কি হয়, নুডলসটা ঝরঝরা হয়। তো দেখো ব্যাস, এই তো আমি মিশিয়ে নেব এখন নুডলসটাকে একদম ভালোভাবে। আর অবশ্যই যদি মেশাতে কষ্ট হয় তাহলে একটু কেটে নেবে মাঝখান দিয়ে নুডলসটাকে। ব্যাস, দেখো লাস্ট লুকটা কতটা ইয়াম্মি হয়েছে। নুডলসটা তোমাদের না খেলে বুঝতে পারবে না। একদম সবুজ সবুজ ছিল যেরকম আমি চেয়েছিলাম, বাট ভিতরে একদম সিদ্ধ হয়ে গলে গেছে। একটা নরম, এতটা নরম আর সফট হয়েছে, এটাই দেখাচ্ছিলাম আমি এভাবে করে। তো দেখতেই পাচ্ছ আমার লোভনীয় নুডলস। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।